যে প্রোডিউসারটা ছিল উনি আমাকে শুটিং সেটে এসে আমাকে দেখার পর তার পছন্দ হয়ে যায় আমাকে। দেন সে ডিরেক্টরকে বলে যে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে চাই। লাইক মিডিয়াতে তো এটাই হয়। যখন ক্লাস 6 পার করে 7 এ উঠি, খুব আসলে লজ্জার একটা কথা বাট আমার বলতে বাধা নাই। সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে প্রেমে পড়ি। হ্যাঁ, আমার ফুপা আমাকে বলতেছে যে একটু দোয়া ইউনুস পড়। জড়াই যাচ্ছিল। কেন আমাকে এগুলো বলতেছে? ওয়াই? আমাকে এগুলো কেন বলতেছে বারবার? ওকে ফাইন। একটা কাগজে একটা পেপারসের উপরে লিখতেছি যে আমি যদি আজকে মরেও যাই, আমি খুব খুশি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কেন আমি এটা লিখছি আমি সেটাও জানি না। বাঁচবো না। আমি তাকে মায়াকুমার বলে ডাকতাম। সে আমাকে মায়াপুরী ডাকতো। মায়া কুমার আর মায়াপুরী। মায়াপুরী, হ্যাঁ। আমি কোথায় যাব? আমি কি করব? আমার আগামীতে কি হবে? আমার শুধু মনে হইছে যে এখন আমাকে কে দেখবে? জাস্ট ২ টা ড্রেস, একটা বোরখা আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি ঢাকায় আসি। এসএসসি পাশের পরে। এসএসসি পাশের পরে। অ্যান্ড আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন? আমি তখন জানি না। আমার যে বস ছিল, উনি আমাকে একটু অ্যাপ্রোচ করে কিছু না কিছু নিয়ে একটু আমাকে কেউ এই জায়গাটাতে আমাকে কেউ জোর করবে না। হুম। বিকজ মিডিয়াতে কেউ কখনো ব্রেভ হয় না। আই নো দ্যাট। মিডিয়াটা হচ্ছে তোমার নিজের ব্যক্তিগত ওপিনিয়নস। ২৪ বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে ফিল করছি যে তোমার পাশে যদি কেউ না থাকে, তুমি তোমার জন্য একাই যথেষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। যাকে নিয়ে আজকের আমার এই অনুষ্ঠানটি তিনি আমাকে মেইল করেছিলেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে আপনার জীবনের গল্পটা বলতে আসলে আপনাদেরকে মেইল করতে হবে কিংবা আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া যদি আপনি মেইল করতে চান, মেইল অ্যাড্রেসটি আমাদের ভিডিও কোণে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও আমি আরেকবার মেনশন করে দিচ্ছি মুখে, sharemystory24@gmail.com। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে বড় করে দেওয়া আছে। পজ দিয়ে আপনারা মেইল অ্যাড্রেসটা টুকে নেবেন এবং মেইল করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে যে আপনার গল্পের সামারি আমাকে 4 থেকে 5 লাইনে সারাংশটা লিখলেন এবং অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। মেইল করার পরে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, অনেক সময় মাসখানেক অতিবাহিত হয়ে যায়, আমি হয়তো ব্যাক করার সময় পাই না, বাট ডেফিনেটলি আমি প্রথমে আপনাকে কল ব্যাক করবো, বিশেষ করে এই মেইল অ্যাড্রেসে যদি আপনি আমাদেরকে মেইল করেন। এবং তারপর হয়তো আমার অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তিনি আপনার সঙ্গে বিস্তারিত কথা বলবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে, চলুন একটু জানার চেষ্টা করি। প্রথমে নামটা একটু বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাদিয়া খাতুন। সাদিয়া খাতুন। সাদিয়া বয়স? আমার বয়স 23। 23। সো সাদিয়ার জন্ম জেলা কোথায়? আমার হোম টাউন পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। আপনাদের পাবনা তো বিখ্যাত, কেন বলেন আগে এটা? আপনাদের মতো পাগলদেরকে ট্রিটমেন্ট করা হয়। আমাদের মতো পাগল দেখে সবাই আমরা সবাই পাগল। ওকে, শুরু করি যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। যখন আমি ক্লাস 4 আর 5 এ উঠি, যারা আমাকে বড় করেছে আসলে আমি তো জানতাম তারাই আমার বাবা-মা। আমাকে যারা বড় করেছে সে হচ্ছে আমার মেজো ফুপু আর আমার ফুফা। তো আমি ছোটবেলা থেকে ফুফিকে ফুফি বলেই বড় হয়েছি আর ফুফাকে বাবা বলে বড় হইছি। তো আমাকে অ্যাকচুয়ালি তারা কখনোই বাবা-মায়ের অভাবটা বুঝতে দেয় নাই। আমি এতটুকু জানতাম যে আমার মা বেঁচে আছে, বাট আমার মা থাকে না আমাদের কাছে। আই মিন আমি এইটাই জেনে বড় হয়েছি আমার মা চলে গেছে। আচ্ছা। চলে গেছে বিষয়টা যখন আমি জানতে পারি তখন আবার আসলে মায়ের প্রতি টান ওটা তৈরি হয় না। বিকজ বাবা তো চলেই গেছে, বাবাকে তো আর চাইলেও আমি পাবো না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মা আমাকে দেখতে আসতো মাঝে মধ্যে। আমার এখনো মনে আছে যে আমার মা হচ্ছে দেখতে আসতো, আমাকে বলতো যে লাইক আমি বাসায় নেই, আমাকে লুকিয়ে রাখা হতো। আমার কেন জানি না আমাকে এখনো মনে হয় যে পাশের বাসার একটা বড় আপু আমাকে কোলে করে নিয়ে যেয়ে তাদের বাসায় রেখে দিত, বা যে টাইমটুকুতে আমার মা দেখা করতে আসতো তো আমার সাথে কখনোই তাকে দেখা করতে দিতে হতো না। তো আমি যখন ক্লাস 4-5 এ পড়ি তখন নানু একবার আম্মুর নাম্বারটা আমাকে দিয়ে যায়। তখনও আমি আম্মুর সাথে যোগাযোগ করিনি। ক্লাস 6 এ আমার মনে আছে আমি আমার ফ্রেন্ডের আম্মুর ফোন থেকে আমি যে নাম্বারটা আমাকে দিয়েছিল আমি ওটাতে কল করি। তো যখন আমি আম্মুর ভয়েসটা শুনতে পারি আমার না কোনো ফিলিংস কাজ করে নাই, লাইক বিকজ আমি তো বড় হয়েছি একটা ফ্যামিলিতে। তো দেন হচ্ছে আম্মু অনেক কান্না করতো আমার সাথে কথা বলার সময়। ইভেন এটা বারবার বলতো যে আম্মু আমি তোমাকে নিয়ে আসবো, তোমাকে আমি এনে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিব। তো সে তার এই কষ্টের কথাগুলো আমাকে বলতো, আমি জাস্ট নর্মাল র্যান্ডমলি কথা বলতাম, বাট আমার মধ্যে যে একটা আছে না যে মায়ের যে একটা ফিলিংস আমি ওটা তখন বুঝতে করতেন পারতাম না। হ্যাঁ। তো আমার মা কি করতো, নানুর কাছে আমার জন্য লাইক কসমেটিক্স, ড্রেস অনেক কিছু পাঠিয়ে দিত।
তো সেই জিনিসগুলো যখন নানানও দেখতে আসতো আমাকে তখন এটা দিত, বাট ফুফির আমাকে নিতে দিত না সামহাও। তো আমি ছোট থাকতে আমার ফুফি একবার বলেছিল যে হয় তুমি তোমার আম্মুর এগুলো পরবা, না হয় আমি তোমাকে ঈদের ড্রেস কিনে দিব না। মানে আপনি তখন এগুলো বুঝতেন না যে কেন আপনার সঙ্গে এরকম না না, আমি হচ্ছে? তখন অ্যাকচুয়ালি বুঝতাম না। তো কাজ আমি তো তাকেই মা জানি, আমি তো বাবা জানি, কিন্তু আমি যখন চারপাশ থেকে সারাউন্ডিং থেকে শুনতাম যে ইউ হ্যাভ এ মাদার, সো ওই টাইমটুকুতে আমি জাস্ট ফিল করি যে আমার বাবা বেঁচে নাই, এরা আমার ফুফা ফুফি। বাট আমি কখনো ফুফা ফুফি চিন্তা করতাম না, যেহেতু ফুফিকে ফুফি বলেই ডাকতাম, বাট বাবা ফুফাকে বাবা বলে ডাকতাম। বাসায় কেউ যদি এসে বলতো যে আপনার কয় ছেলে মেয়ে, বলতো 3 ছেলে মেয়ে। আমি ওইটা ওইটা ফিল করে বড় হয়েছি, ওইটা জেনে বড় হয়েছে। কখনো বলতো না যে আমার ভাস্তি হয়, আমার ভাইয়ের মেয়ে আমি মানুষ করি, এটা কখনো বলতো না, বলতো যে আমার মেয়ে। যখন ক্লাস 6 পার করে 7-এ উঠি, খুব আসলে লজ্জার একটা কথা, বাট আমার বলতে বাধা নাই, সেটা হচ্ছে যে আমি খুব ছোট বয়সে প্রেমে পড়ি। আমাকে আমার বাবা, আই মিন আমার ফুফা জেনে আমাকে ড্যাম লাভ করতো। আই মিন সে বাসায় আসলে আমাকে এত মানে এত প্রাইভেটে দিত। সে বাসায় আসলে মা বলে ডাকতো, মা দরজা খুলো, মা গেটটা খুলো। তো আমি দৌড়ায় যেতাম। বাবা যদি বাসায় কিছু নিয়েও আসতো, ওইটা এনে আগে আমার হাতে দিত। তো ফুফিকে ভয় পেতাম আমি অনেক। তো বাবাকে আমি ওইদিন আমার মনের অনেক কিছু বলি। কোনো কারণে না বাবার সাথে ফুফির একটু আর্গুমেন্ট হয়, আই ডোন্ট নো ওয়াই। তো তখন হচ্ছে একটু রাগ করে বাবা সন্ধ্যার নামাজ পড়ে বের হয়ে যায়। একটা জিনিস একটু খেয়াল রাখবেন, এই বাবা মানে কিন্তু ওর ফুপা, মানে ফুপার সাথে ফুপির আর্গুমেন্ট। কারণ ওর বাবা, আপনার বাবা তো আসলে ছোটবেলাতেই বোধহয় আমার বাবা আসলে আমাকে 7 মাস পেটে রেখে মারা গিয়েছে। এটা আপনি ওই সময় জেনে গেছেন অলরেডি, এটা আমি কারণ ক্লাস 7 এর গল্প যখন আপনি জি, আছেন। জি, তখন আমি আমি জানি। তো আমার পাশের বাসায় আমার একটা দাদু ছিল। আই মিন আমার দাদুর ফুফাতো ভাই। তো দাদু দাদি কিছুদিন আগেই তার আগেই মারা গিয়েছে। তো বাসায় ফুফি একা। আই মিন দাদু দাদির যে মেয়ে, আমার ফুফি হয় সম্পর্কে। তো বাসায় একা। তো আমি কিছুদিন ফুফির কাছে যেয়ে ঘুমাচ্ছিলাম। হুম। তো ফুফি আমাকে অলরেডি এই পাশ থেকে ডাকলে এই বাসা থেকে শোনা যেত। মানে আমার বাসা থেকে ডাকলে শোনা যেত, তার বাসা থেকে ডাকলে আমাকে শোনা যেত। তো আমি বলতাম, ফুফি বলতেছে সাদিয়া আসবা কখন, ঘুমাবা না আন্টি? তখন বললাম যে হ্যাঁ আন্টি, আমি খাবার টাবার খেয়ে দেন পড়া শেষ করে আমি চলে আসবো। তো বাবা আসছে, বাবা আসার পর না কেমন যেন একটু চুপচাপ। আমি তখন মানে আমি যে সারাদিন কিন্তু বাবার সাথে আমি আমার লাইফের ফার্স্ট আমি আমার বাবার সাথে ওই একটা দিন পাইছিলাম স্পেন্ড করার মতো, মানে বাবা মেয়ের একটা পার্সোনাল টাইম স্পেন্ড করার মতো আমি পাইছিলাম। তো বাবা এসে একটু চুপচাপ ছিল, আমি জানি না কেন। তো নর্মালি প্রতি রাতেই দেখা যেত যে ডিনার টাইমে ফুফি খাবার বাড়তো, আমি খাবার নিয়ে এসে টেবিলে দিতাম, সবাই আমরা একসঙ্গে বসে ডিনার করতাম। তো এরকম হুট করে কেন জানি না আমি আমার ক্ষুধা পায় নাই, আমি খাবার গুছিয়ে দিয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম হুম। যে আমি ফুফির বাসায় যাব, কিন্তু বাবা আমাকে পেছন থেকে 2টা ডাক দিল, মা খাবার খেয়ে যাও, খাবার খেয়ে যাও। আমি বলছি আব্বু আমার ক্ষুধা নেই, হুম। যে আমার ক্ষুধা নেই আমি খাবো না। তারপর না কেন জানি না আমাকে বারবার ডাকলো যে আমার ক্ষুধা নেই আমি খাবো না। তো আমি এটা বলে আমি দৌড়ে চলে গেছি। মানে আমি অ্যাকচুয়ালি তখন দৌড়ে ফুফির বাসায় চলে গেছি। যাওয়ার পরে আমি ফুফির সাথে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। বলতে, বলতে আমি ফুফি আর আমি ১-২ জন পাশাপাশি শুয়েছি। হুম। তো শুয়ে গল্প করতে, করতে হুট করে যেহেতু ফুপির বাসা আমার বাসা জাস্ট ২ হাত ফাঁকা। তো শব্দ হলে তো শোনা যায়, পাশের বাসা থেকে কিছু হলে শোনা যায়। হুম। এর মাঝখানে আসলে ফ্যানের শব্দে আমি আর এত বুঝতে পারিনি যে আমার বাসায় কি হচ্ছে। ধাম করে একটা আওয়াজ হয় আমার বাসায়। এত জোরে একটা আওয়াজ হয়, আমি ওই আওয়াজটা ফিল করি। আমি ফুফি ২ জনই। তখন ওই আওয়াজটা হচ্ছে গেট ভাঙার একটা আওয়াজ হয়। আই মিন তখন আমার ভেতরে না একটা কেমন একটা ছ্যাত করে উঠছে যে কি হইছে? মানে তখন চিল্লাপাল্লা শব্দ হইছে। চিল্লাপাল্লা মানে বাবাকে যে এর মাঝখানে আমার বাসার সাথেই সরকারি হসপিটাল, আমার বাবা ডক্টর ছিল। বাবাকে যে এর মধ্যে হসপিটালেও নিয়ে যাওয়া হইছে আমি সেটা জানি না। আমি তারপর আমি ফুপির সাথে যাই হসপিটালে, যেহেতু আমার পাশে একদম পাশেই হসপিটালের সঙ্গে আমাদের বাসা। তো আমি দৌড়াতে, দৌড়াতে যাই। ওই সময় আমি ক্লাস আপনি 7 এ ডিরেক্টলি হসপিটালে, আপনি তো বাসায় যাবেন, বাসায় গিয়ে কি না, দেখছেন? না বাসায় তো অলরেডি গেট, বাসায় কেউ নাই। সবাই বের হয়ে গেছে। ও, আপনি ওখান থেকে জানতে পারলেন তারা হাসপাতালে? তার হাসপাতালে। কজ এই যে ওই ফ্যানটা চলছিল ওই টাইমে ১০-১৫ মিনিট পার হয়ে গেছে। আমি অতটা শব্দ ওকে। পাইনি, ফ্যান চল। কি হয়েছিল আসলে? আমার বাবা হার্ট অ্যাটাক করেছিল। শব্দটা কিসের? ধুম করে যে শব্দটা হলো আপনারা দূর থেকে পেলেন। ওইটা হচ্ছে মানে বাবার আই মিন হার্ট অ্যাটাক করার পরে আই থিংক সো বাবার আ টয়লেট হচ্ছিল। বাবা তখন লুঙ্গি পরা ছিল। তো লুঙ্গি নষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাইয়া লুঙ্গি আনতে যে বাসায় যে গেট তালা দেওয়া, ভাইয়া ওই লাথিটা দিয়ে তালাটা ভেঙে লুঙ্গিটা বের করে নিয়ে গেছিল আরকি।
ওকে। তো ওই লাত্থিটার আওয়াজটাই আর কি, ওই শব্দটার আওয়াজ পেয়েই আমি কিন্তু তাড়াহুড়া করে বের হই। তো তারপরে আমি যাওয়ার পরে দেখি হসপিটালের যে র‍্যান্ডমলি যে বেডগুলো থাকে, চাকা থাকে লাগানো, আই মিন ছোট যে বেডগুলো, ওখানে বাবাকে শোয়ানো। আমি যে আব্বু, আব্বু করে চিৎকার দিয়ে উঠছি ওখানে। তখন আমার ফুপু আমার হাত টেনে ধরছে। মানে ফুপি কান্নাকাটি, আমার ভাইটাও কান্নাকাটি করতেছে। তখন পুরো হাসপাতাল উথাল-পাথাল। তো তখন যে জাস্ট আমি বাবার সামনে যেয়ে ধাম করে দাঁড়ানোর পরে এরকম মুখের উপর একটা চাদর দেওয়া ছিল। আমি ওই জিনিসটা নিতে পারি নাই। মানে আমি এক্সপেক্ট করি নাই যে বাবা নাই। তো আমি অনেক তখন ছোট ছিলাম তো। আমি আমার ফুফাতো ভাই তো আমরা ২ জন আপন ভাই-বোনের মতো বড় হয়েছি। আমার কিন্তু বড় ভাই আছে, যেটা আমার বড় ভাইটা বড় ফুফির কাছে থাকতো। হুম। কিন্তু ওর সাথে আমার এত অ্যাট্রাকশন কাজ করতো না, যেটা আমার ফুফাতো ভাইয়ের সাথে হতো। কজ আমরা একই প্লেটে খেয়ে বড় হইছি, একসাথে বড় হইছি। ১ ক্লাস উপর পিচ ছিল। আমার ভাই জাস্ট ২ টা ঈদে ঢাকা থেকে পাবনাতে যেত। ওই টাইমে আমরা ২ জন বারবার সেন্স হারাচ্ছিলাম। তো বাবা মারা যাওয়াটা না আমি নিতে পারি নাই কোনোভাবেই। মানে হাউ ইজ ইট পসিবল? আমি মানে পুরা সারাটা দিন আমি বাবার সাথে টাইম স্পেন্ড করছি। বাবা মানে আমার হাতে লাস্ট খাবার খেয়েই কিন্তু বাবা চলে যায়। আমি আসলে বাবা মারা যাওয়ার আগে আমার লাইফের ফার্স্ট আমি একটা সম্পর্কে জড়াই বা আপনি তখন ক্লাস 7 এই? তখন আমি ক্লাস 7 এ আমার একজন আত্মীয়র সঙ্গে। কোনো একটা ঈদে আমি তাকে দেখি, দেখার পরে সামহাউ আমি তাকে এত ডিপলি ফিল করি, লাইক কেন জানি না তার প্রতি আমার অনেক মায়া কাজ করতো। যে মানে কেন এই মায়া কাজ করছিল আমি জানি না। তার সাথে আমার ফার্স্ট দেখা হয়, ইভেন সেও আমাকে বড় হয়ে ফার্স্ট দেখে। আমার কাজিন ছিল। তো আমি তাকে আগে ভালোবাসছি। সে তখনও আমাকে ভালোবাসেনি। উনি আমার ৫ বছরের বড় বড় আর ছিলেন। ৪ বছরের বড় ছিল। ওকে। আমার কাছে একটা নাম্বার ছিল, যে নাম্বারে আমি অনেক ট্রাই করছি তাকে খোঁজার। কিন্তু আমি তাকে পাইনি। তো হুট করে একদিন আমার মাথায় ক্যাচ করলো যে এই নাম্বারটা আরো একজনের কাছে আছে, তার নাম্বার। তো আমি তার থেকে কালেক্ট করি সেই নাম্বারটা। কালেক্ট করার পরে আসলে সে যেভাবে ছটফট করে কথা বলছে আমি এটা আশা করি নাই। যে আমি যেমনটা ছটফট করছি সেও যে একইভাবে আমার সাথে কথা বলার জন্য ছটফট করছে আমি সেটা জানতাম না। ওকে। আমি কিন্তু তখন ফুফির ফোন লুকিয়ে, লুকিয়ে নিয়ে কথা বলতাম। বাট সে ওইদিন থেকে আমাকে এমন ট্রিট করেছে, আমার তাকে কখনো মনে হয় যে দিস ইজ মাই নিউ রিলেশনশিপ, দিস ইজ মাই ফার্স্ট রিলেশনশিপ। আমার এমনটা ফিল হয় নাই। আমাদের সম্পর্ক চলছিল, তো এর মাঝখানে বাবা মারা গেল। তো বাবা মারা যাওয়ার পরে আমার ফুফিরা ১ মাস পরে হজে চলে যায়। তো একদিন রাত্রিবেলা সামহাউ আমি অনেক টেনশন করছিলাম। ঘুমের মধ্যে রাত ১টা বাজে অনেক বাজেভাবে চিৎকার করে উঠি। অনেক জোরে চিৎকার করে উঠি। আর এই চিৎকার করার পরে আমার মাথা ব্যথা। আমার মাথা পেইন শুরু হয়ে যায়। তখন আমার পাশের বাসায় ফুফি ছিল, যে পাশের বাসায় মামা-মামী ছিল। তারা দৌড়ায় আসে, "কি হইছে, কি হইছে?" তো এরকম আমার কোনোভাবেই আমার মাথা ব্যথা কমে না। আমাকে মেডিকেলে নিয়েও যাওয়া হয়। আমার পাশে যেহেতু হসপিটাল, মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো সেখানে ডক্টর আমাকে দেখার পরে বলছে যে, এই ট্রিটমেন্টটা আমাদের হসপিটালে নেই। উনাকে পাবনা সদর হসপিটাল আর রাজশাহীতে নিয়ে যেতে হবে। কজ এই ট্রিটমেন্ট আমাদের এখানে নেই। আমাকে অলরেডি ২-৩ টা ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। কিন্তু তারপরেও কোনোভাবেই আমার ইমপ্রুভ হচ্ছিল না। আমি ওই রাতটাতে আমার প্রচুর বাম সাইডে মাথা যন্ত্রণা, যেটা চিৎকারের মতো অ্যাকচুয়ালি একটা পেইন ছিল। হুম। আমার আপন যে বড় ভাই আল্লামা কি, ও কিন্তু বড় ফুফির কাছে বড় হয়েছে, আমি আমার মেজো ফুফির কাছে বড় হয়েছি। জি। তো ওই টাইমে যখন দেখলাম আমি সিক, সে দৌড়ে আসছে। আসার পরে আমার ভাইয়া আমাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে আসে। আমি যেহেতু পাবনাতে থেকেছি, আমাকে সঙ্গে করে ঢাকায় নিয়ে এসে আমাকে ডক্টর দেখায়। ডক্টর বলে যে আমার মাইনর স্ট্রোক হয়েছে। ও! ক্লাস 7 এ থাকা অবস্থায়? ক্লাস 8 এ তখন আমি। আমার বড় ফুফা আমাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়। তো উনি জানতে চায়, "হোয়াটস ইউর প্রবলেম অ্যাকচুয়ালি? হোয়াট হ্যাপেন্ড টু ইউ?" তো আমি তখন একটা কথাই বলতাম যে, আমার খুব কষ্ট হয় আমার বাবা-মায়ের জন্য। আমার ছোটবেলা থেকে আমি বড় হয়েছি সবাইকে হারাতে, হারাতে বড় হয়েছি। আমি একটার পর একটা মরা লাশ দেখে বড় হইছি। তো ওই টাইমে আমার যে রিলেশনটা যার সাথে ছিল, সামহাউ কোনো একটা কারণে তার সাথে আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। ঢাকা থেকে ভাঙ্গুড়াতে, আই মিন পাবনাতে যখন ব্যাক করি, আমার ফুফিরা কিন্তু হজে থেকে আসে। আর যেদিন হজ থেকে আসে, তার পরের দিন আমার লাইফ পুরো মোড় ঘুরে যায়। আমি জানি না আসলে ওই টাইমে কেন তাদের মুখটা গম্ভীর ছিল, বাট তার ঠিক ২-৩ ঘন্টা পরেই আমার ভাইয়া একটা কথা বলে ওঠে। আমার দাদু, দাদি, আমার ভাইয়ার
কাজিন, তারা সবাই ছিল যে এই বাসায় ৩ জনের বেশি ৩.৫ জনও থাকবে না। হুম। আই মিন ৩ জন হচ্ছে আমার ফুফি, ফুপির ২ ছেলে। আর আমি তো মেয়ে ছিলাম। তো আমাকে দিয়ে তো ৪ জন। বাট ভাইয়া একটা কথা বলে ওঠে যে এই বাসায় ৩ জনের বেশি ৩.৫ জনও থাকবে না। তো এই কথাটা শোনার পরে আমি মানে তখনও বুঝতে পারিনি যে তখন কি আপনার ফ্যামিলিতে আপনাদের অ্যাফেয়ার্স এর কথা জানে? সবাই জানে বিষয়টা? তখন অ্যাফেয়ার্স এর কথা মানে আপনাকে এতটা হঠাৎ করে অপছন্দ এতটাও হয়ে যাওয়ার কারণটা কি? না, তখন এতটাও জানতো না। বাট আচ্ছা। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে কেন এই কথা বলছে। হুম। তো ফুফি এসে তার পরের দিন শ্বশুরবাড়িতে চলে গেছে। আমি বাসায় একা। তো ভাইয়া আসছে জামাকাপড় নিতে হয়তোবা। এসে আমাকে বলছে, "তুমি এখানে কি করো?" আমি বলছি যে, "কি করি মানে? তুমি এখনো বাসা থেকে যাও নাই?" "আমি কোথায় যাব? তুমি জানো তুমি কোথায় যাবা? এই বাসাতে ৩ জনের বেশি ৩.৫ জনও থাকতে পারবে না।" ফুফি পরের দিন আবার চলে আসছে। আসার পরে আমি ফুফিকে বললাম যে, "আন্টি ভাইয়া আমাকে এই কথা বলছে।" আমার ফুফি আমাকে বলে যে, "দেখো আমার মাথার উপরে গার্জিয়ান নাই। আমার ছেলেরাই এখন আমার সব।" আমি বললাম, "ফুফি কয়েকদিন পরে" আমি তখন ক্লাস 8 এ। কয়েকদিন পরে আমার জিএসসি পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়, কয়দিন পর আমার পরীক্ষা শুরু। আমি কিভাবে পরীক্ষা দেব? তো ফুফি বলতেছে, "তুমি ছোট ফুফির কাছে চলে যাও।" আই মিন আমাদের থানার পাশের যে থানাটা সেখানেই আমার ফুফি, ছোট ফুফি থাকে। তো বলছে যে, "তুমি ছোট ফুফির কাছে চলে যাও।" আমি বললাম যে, "ছোট ফুফির ওখান থেকে এসে প্রতিদিন পরীক্ষা দেওয়া তো আমার জন্য কষ্ট হয়ে যাবে।" তখন আমার ফুফি আমাকে বলতেছে যে, "ফুফু তোমার রক্তের ফুফু না?" আমাকে এটা বলছে। তখন আমি না লাইফের ১ম আমার ফুফিকে বলছি, "আপনিও তো আমার রক্তের ফুফি। আপনি কেন চলে যেতে বলছেন?" সো ইন দ্য মিনটাইম আপনার আপন মায়ের সাথে কি আপনার সম্পর্ক ছিল? নো। একেবারেই ফুল অফ। তখন তো হ্যাঁ, ফুল অফ। কোথায় আছে, কিভাবে আছে আপনি আমি জানেন? জানি না বা আমার আম্মু ওরকম যায় না। আমার মা ও আচ্ছা, বাবা মারা যায় যেদিন, আই মিন আমার ফুফা মারা যায় যেদিন, সেদিন আমি আম্মুকে ফোন দিয়ে বলছিলাম যে ফুফা মারা গেছে। ওইটাই জাস্ট। মা ইন্টারেস্ট দেখায়নি আপনার ব্যাপারে যে তুমি আসো আমার কাছে চলে ওইটা আসো? তো সবসময় বলে। কিন্তু ওই দিনটাতে মারা যাওয়ার ওই দিনটাতে তখন একটু আম্মু মন খারাপ হইছে, একটু কষ্ট পাইছে। তো আমাকে ওইভাবেই রাখছে। তো বলছে যে, "তুমি আমার কাছে আসবা কবে? তুমি আমার কাছে চলে আসছো।" সো আপনার তো অপশন ছিল তখন। তো অপশন ছিল তখন, বাট আমি তখন মানে আপনি মেনে নিতে পারছেন না মেনে বিষয়টা। নিতে পারছি না। আমার সামনে পরীক্ষা, আমি তো পড়ালেখা করছি। আমি স্টুডেন্ট হিসেবে খারাপও ছিলাম না মোটামুটি। তো আমাকে চলে যাওয়াটা দেখে আমাকে আমার বাসার পাশে আন্টিরা অনেকবার আটকানোর ট্রাই করছে। "তুমি আমার বাসায় থাকো, আমার কাছে আসো, আন্টি রাগ কমলে নিয়ে যাও।" আর আমি কারোর কথা শুনি নাই। আমি বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার সময় আমি তখন জানি না আমি কোথায় যাব। মনে পড়ে যে পাশের এলাকা হচ্ছে আমার ছোট দাদু থাকে। ছোট দাদুর বাসা, আমি ছোট দাদুর কাছে চলে যাই। ছোট দাদুর ওখান থেকে আমার স্কুল খুবই কাছে ছিল। জাস্ট 5 মিনিটস লাগতো। দাদু যখন জিজ্ঞেস করে, "কি হইছে?" আমি কান্নাকাটি করে বলি যে, "আমাকে বাসা থেকে বের করে দেওয়া হইছে।" দাদুর রুম থেকে আমি বড় চাচুর বাসায় রুমে চলে গেলাম। ওখানে থেকে আমি আমার জিএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষাগুলো দেই। ওখানে যেহেতু আমার ওই যে মেডিসিনগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমার চলে। ওখান থেকে আমি জিএসসি ফাইনাল এক্সাম দিলাম। ফাইনাল এক্সাম দেওয়ার শেষ তো ১.৫ মাসের ছুটি হলো আমার ঢাকা, আমার বড় ফুফির বাসায়। আমি তখন চলে আসলাম। তো তখন আমার মাথায় আসে যে আমার মায়ের সাথে যোগাযোগের বিষয়টা। ওই সময়টাতে কিন্তু আমার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে কিন্তু যোগাযোগ অফ ছিল। জাস্ট বিকজ অফ তার সাথে আমার একটু মনোমালিন্য হইছিল। এরকম একটা অফ যে সে আমার লাইফ থেকে হয়তো চলেই গেছে। লাইক এরকম একটা অফ ছিল। তো ওইদিন রাতে আম্মুর সাথে কথা বলি ৩ ঘন্টা। তারপরে পরের দিন ১৬ই ডিসেম্বর চলে। হুম। সকালবেলা আম্মুকে ফোন দিয়েছিলাম আমি। যেহেতু লুকিয়ে, লুকিয়েই কথা বলছি। আম্মু আমাকে জাস্ট বলছে যে, "মামুনি আমি তোমাকে ১ ঘন্টা পরে বাসায় যেয়ে কল দিচ্ছি।" র‍্যান্ডমলি সারাটা দিন আমি যেমন রুটিন তেমন করার পরে সন্ধ্যার পরে আমাকে জোরে ডাকছে। ডাকার পরে বলছে, "ফোন দে।" ফোনটা ঠাস করে নিয়ে নিছে আমার থেকে। কি হয়েছে আমি কিছুই জানি না। তো আমার সামনে একটা হুট করে ফোন আসছে। আম্মুরা বাইরে চলে গেছে। যাওয়ার পরে কথা বলতেছে। কথা বলে টলে আসার পরে বলতেছে যে, "কালকে তোর আম্মুর সাথে কথা বলছিলি, কি কথা বলছিলি?" বাট এই যে আমার মা কিন্তু ওই টাইমে আমার বড় ফুফাকে ফোন দিয়ে হাউমাউ করে কান্না করছে যে, "আমি আমার মেয়েটাকে আমার কাছে ৭ টা দিন রাখতে চাই। আমার মেয়েটাকে তো আমি কখনো কাছে থেকে দেখি নাই, বড় হইছে। একটু রাখতে চাই।" কিন্তু আমার ফুফা আমার ভাই দুজনেই না করে দেয়। তো পরে সকালবেলা আমাকে ভোরবেলা ডাকা হইছে। আমাকে প্রতিদিন রাত্রেবেলা আমি ১০টা বাজে ঘুমিয়ে যেতাম, সকাল ৮টায় উঠতাম। ভোর ৬টা বাজে ফুফি আমাকে ডেকে উঠাইছে, বলতেছে যে, "তোমরা বাড়ি যাও। দাদুর একটু শরীর খারাপ। তোমার ফুফার সাথে বাড়িতে যাও।" আমি খুব খুশি। আমার দাদুর বাড়িতে সরিষার ফুল হয়। প্রতি বছর আমি ৪ বছর দেখি না, আমি যাবো। আমি আমার একটা কার্টুনের ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে ইচ্ছামতো জামাকাপড় তুলছি, ওষুধ তুলছি। ফুফি বলতেছে, "এতদিন তো থাকবা না। একটা জামা নিয়ে যাও জাস্ট।"
আমি কিন্তু জানি আমি আমার দাদুকে দেখতে যাচ্ছি। তো গেলাম, যাওয়ার পরে আমার আমার যে ছোট চাচার বাসায় আমি থেকে পরীক্ষা দিয়েছি, সেখানেই আমরা ফার্স্ট গিয়েছি। ছোট চাচার শাশুড়ি, আমার সম্পর্কে নানি হয় যিনি, উনি আমাকে হুট করে বলতেছে যে আমাকে কে জানি বলল যে সাদিয়ার মা মারা গেছে, তোর নাকি মা মারা গেছে। আমি বললাম, কি আলাই বালাই কথা বল, আমার আম্মুর সাথে আমি কালকে রাতে কথা বলছি, আমি এটা বলছি। আমি কিন্তু তখন আমার সেলফে কাজ করে নাই যে আমি আম্মুর সাথে কালকে কথা বলছি, নানু আম্মুর কিছু হয় না বলে। তাহলে কার কথা বা বললো, আমি তো বুঝতে, সে তো বয়স্ক মানুষ, সে এতটা গুরুত্ব দেয়নি, বাট আমাকে কিন্তু এটা বলে ফেলছে সে। বাট আমি তখন বলছি যে নানু আমার আম্মুর সাথে আমার কালকে আগের দিন কথা হয়েছে 3 ঘন্টা। তখন বলছে তাহলে মনে হয় কার কথা বা শুনলাম। ওকে ফাইন, আমি কোনো রকম রাতটা পার করলাম। আমি তো খুব এক্সাইটেড যে আমার দাদা বাড়িতে যাবো, কারণ আমার দাদা বাড়ি ছিল আমার লাইফে একটা, আমার প্রাণ ছিল। মাঝ রাস্তায় যে আমার ফুফা আমাকে বলতেছে যে তুই একটু স্যালাইনের পানি খা, এটা বলতেছে। আমি স্যালাইনে, এমনি তো আমি স্যালাইনের পানি খেতে পারি না, আমার বমি হয়ে যায়। তুই যদি দাদু বাড়িতে যে যদি সেন্সলেস হয়ে যাস, আমি যে আজব, তুমি সেন্সলেস হবো কেন? পরে বলতেছে যে না একটু স্যালাইন খা, তোর তো শরীর ভালো না, যদি একটা কোনো সমস্যা হয়ে যায়। তো আমি কি করছি, ফুফা ওইদিকে তাকাইছে, আমি মুখের মধ্যে স্যালাইন এদিকে ফেলে দিচ্ছি, ফুফা এটা টেরও পায় নাই। তখন আমাকে ফুফা আরেকটু রাস্তা যেতে যেতে বলতেছে যে চল আজকে তোর নানু বাড়িতে যাই। এদিকে আমি মনে মনে বলতেছি সূর্য অস্তে কোন দিকে উঠছে, যে যারা আমাকে কোনোদিন নানুর বাড়িতে যেতে দেয়নি, মায়ের সাথে যোগাযোগ রাখতে দেয়নি, সে আমাকে বলতেছে যে নানুর বাড়িতে যেতে। তখন বলতেছে যে তোর খালামণি, আমার বড় ভাই সবাই আসছে, চল তোর নানাকে একটু দেখে যাই। আমি আরও খুশি। দেন আমি ফুপার সাথে গেলাম, যাওয়ার পরে নানু বাড়িতে আমি কিন্তু সেই ছোটবেলায় গিয়েছি, এরপরে কিন্তু এত 2 বছর 10-12 বছর 13 বছর কিন্তু কখনো যাইনি। মানে মার চেহারাই মনে নাই। মাকে তো দেখিনি আমি, আমার মাকে তো আমি কখনো দেখি নাই। আমার ক্লাস বেবি ওর যখন 1-এ উঠি, তখন হয়তো আমাকে স্কুলে একবার দেখতে আসছিল, কিন্তু লুকায় ফেলছিল আমাকে। ওই যে বললাম, মানে মার সাথে কখনো কোনোদিন দেখা হয়নি। কখনোই দেখা হয় না আমার মায়ের সাথে। তো তারপরে